মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ থেকে ট্রাফিক বক্সে আগুন, 15 পুলিশ আহত। ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ, কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে গোয়েন্দারা। মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর, পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ার নির্দেশ। মেট্রো রেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত অযৌক্তিক বললেন ওবায়দুল কাদের, পরিবহন সেবার সুনাম নষ্ট হওয়ার শঙ্কা। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন শেখ হাসিনা, বললেন আওয়ামী লীগ নেতারা, দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। এবার এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবর আলী, 11 বছর পর সর্বোচ্চ শৃঙ্গে লাল সবুজ পতাকা। রাজধানীর মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চালকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় পুলিশ বক্সেও। এতে প্রায় 15 জন পুলিশ সদস্য সহ মোট 18 জন আহত হয়েছে। আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনে অচল হয়ে পড়ে মিরপুর ও এর আশপাশের এলাকা। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পুলিশ বলছে, নগরীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেয়া হবে না। রাসেল খানের রিপোর্ট। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকালে মিরপুর 10-এর গুলচত্বর এলাকায় অবস্থান নেয় চালকরা। অটোরিকশার চাকা সচল রাখতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলন ভয়াবহ রূপ নেয়। পুলিশ বাধা দিলে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় আহত হয় অনেকে। অবৈধ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে কেন বলা হয় নাই? স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর বিকেলে কালশি মোড়ে ফের সড়ক অবরোধ করে একদল। সে সময় প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় কালশি মোড়ের পুলিশ বক্সে। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একটি কুচক্র মহলের ইন্ধনে আন্দোলনকারীরা ফের মাঠে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পুলিশের কথা শুনে ওরা চলে গেছে। তারপরে আরেকটা পক্ষ এসে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে, এখানে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ব্যবস্থা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। মানুষের গাড়ি চলাচলের জন্য গাড়িও কয়েকটা ভাঙচুর করেছে। ইতিমধ্যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যারা এই বিএনপির একটা শ্রেণীর লোকজন এসে এই যে ভাঙচুর করেছে, রিক্সাওয়ালার নাম পরিচয় দিয়ে। রিক্সাওয়ালারা কোনো ভাঙচুর করে নাই, ভাঙচুর করছে বিএনপি জামাতের লোকজন। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা মহামান্য হাইকোর্টের নির্দেশনার পর থেকেই পুলিশ কিন্তু তৎপর। কিন্তু এই কিছু ইন্ধনদাতা বা দুষ্কৃতিকারী বা গোলাপানিতে মাছ শিকার করা এক শ্রেণীর লোক আছে, তারা হয়তো ইন্ধন দিয়ে এই ব্যবস্থাটা করছে। তা এখন যে আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে, পুলিশ সদস্যদেরকে আহত করেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ বক্সে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এ সংক্রান্তে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে পুলিশ। প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ। 16 মে থেকে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস্যরা। এই অবস্থায় রোববার আনোয়ারুল আজিমকে খুঁজে পেতে গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হয়েছে তার পরিবার। বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
বলেন 11 মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান। পরে বৃহস্পতিবার তার সাথে শেষ কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এমপি আনোয়ারুল আজিমের বড় ভাই ইমান আলী জানান, কলকাতায় তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন আনোয়ারুল আজিম আনার। মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নিজস্ব উৎপাদন বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে সরকার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার 30 থেকে 35 ভাগের যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 70% নিয়ন্ত্রণ হয় এ খাতে, যা মোট শিল্প কর্মসংস্থানের প্রায় 85 ভাগ। মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023 বিজয়ী 7 জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যোগাযোগের উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা সহ সবকিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। সারা বিশ্বে পণ্য পরিবহন সহ জিনিসপত্রের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই 100টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন। শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়তে এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। পরে এসএমই মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। 300-র বেশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের এ মেলায় থাকছে না আমদানি করা বিদেশি কোনো পণ্য। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের 15% ভ্যাট আরোপের ঘোষণায় পরিবহন সেবার সুনাম নষ্ট হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এনবিআরের এই সিদ্ধান্ত অযৌক্তিক। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের আয়োজনে মেট্রো রেল ব্র্যান্ডিং সেমিনার। অনুষ্ঠানে মেট্রো রেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিষয়ে মতামত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রীর আশ্বাসের কথাও জানান তিনি। ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআরের এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। ঢাকার রাস্তায় গণপরিবহনের জীর্ণ দশায় আক্ষেপ ঝরে মন্ত্রীর কণ্ঠে। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব, তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন। যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে
সেখানে এই বাদ চলে রাজধানীতে। এটা আমরা লজ্জা পাচ্ছি। আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না? অনুষ্ঠান শেষে নির্বাচন প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। আসলে তাদের মানসিক ট্রমা হয়ে গেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। তার হাত ধরেই দেশের বিস্ময়কর উন্নয়ন। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি বসে নেই, এখনও শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন বক্তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করে যুবলীগ। শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার রক্ষা করে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন বলে মন্তব্য যুবলীগ নেতাদের। জননেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এদিকে আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র নেতা ও মন্ত্রীরা। শেখ হাসিনা ও বাংলাদেশকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগ সতর্ক বলে জানান তারা। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলি মোকাবিলা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। বঙ্গবন্ধুর মতো তিনিও এই দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের মানুষের সঙ্গে তিনি মিশে গিয়েছেন। সেজন্যই তিনি এদেশের মানুষকে সঙ্গে করে আজকে বদলে দিয়েছেন বাংলাদেশকে। বঙ্গবন্ধুকে ঘাতকরা, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, স্বাধীনতার শত্রুরা হত্যা করে আবার এদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে সেই ধ্বংসের হাত থেকে আমাদের উদ্ধার করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আওয়ামী লীগ কখনো পিছপা হবে না বলেও জানান বক্তারা। দুর্বার গতিতে শেখ হাসিনাকে ছাতে দিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের স্বপ্ন পূরণ আমাদের হবেই। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। 11 বছর পর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আবারও উড়ল লাল সবুজ পতাকা। এবার হিমালয় জয় করলেন চট্টগ্রামের বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 8:45 মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখে স্বপ্ন পূরণ করেন এই অভিযাত্রী। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। পেশায় চিকিৎসক আর নেশায় পর্বতারোহী। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য বাবর আলীর যাত্রা শুরু 2014 সালে। এক দশকে আরোহণ করেছেন হিমালয়ের 11টি দুর্গম চূড়া। বুকের ভেতরে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়। অবশেষে স্বপ্ন পূরণ। রোববার নেপালের স্থানীয় সময় 8:30টায় এভারেস্টের চূড়ায় পা রাখেন 33 বছরের যুবক বাবর আলী। দীর্ঘ 11 বছর পর আবারও বাংলাদেশের পতাকা। বোদারাজ ভান্ডারী উনি কাঠমান্ডুতে আছেন, উনিও ওনার সোর্সে উনিও কনফার্ম করেছেন। যখন দুইটা সোর্স একসাথে কনফার্ম করলো তখন আমরা গিয়ে পাবলিশ করলাম যে হ্যাঁ, বাবর ইজ ইন সামিট। 1 এপ্রিল শুরু বাবরের এভারেস্ট অভিযান। 10 এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছান। 26 এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরুর পর ক্যাম্প 2-এ পৌঁছালেও পরিবেশের সাথে মানিয়ে নিতে আবারও বেস ক্যাম্পে ফিরে আসেন। এরপর 14 মে মাঝরাত থেকে আবারও স্বপ্নযাত্রা। 19 মে ভোরে পৌঁছান ডেথ জোন হিসেবে পরিচিত 26,000 ফুট উচ্চতার ক্যাম্প 4-এ। অবশেষে 29,031 ফুট উচ্চতার এভারেস্ট জয়। এখানেই থামছে না বাবরের অভিযান। রাতেই রওনা দেবেন এভারেস্ট লাগোয়া 4র্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে। এর আগে কোনো বাংলাদেশি একই সাথে এভারেস্ট ও লোৎসে জয় করতে পারেননি। লক্ষ্য হচ্ছে কিন্তু ডাবল হেডার যাকে বলে, দুইটা 8,000 মিটার পর্বত একসাথে একই অভিযানে সামিট করা, যেটা বাংলাদেশ থেকে ইতিপূর্বে হয়নি। বাবর চেয়েছে যে ওর মাধ্যমে একটা হয়তো বা একটা নতুন অধ্যায়ের যদি সূচনা হয় বাংলাদেশে। মাউন্টেনের ভাষায় 8,000 মিটারকে ধরা হয় হচ্ছে ডেথ জোন, মানে যেখানে কিছুই বাঁচতে পারে না, কোন প্রাণী জীবাশ্ম কিছুই বাঁচতে পারে না, ডেথ জোন। সো এই জায়গাটাতে হচ্ছে বেসিক রিস্ক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBA পাশ করে চিকিৎসা পেশা শুরু করলেও সেখানে থিতু হতে পারেননি বাবর।
সাইক্লিং, ম্যারাথন, স্কুবা ড্রাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চার টেনে নিয়েছে বাবরকে। পায়ে হেঁটে ঘুরেছেন 64 জেলা, সাইকেলে পাড়ি দিয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারীর পথ। ছেলের এই সাফল্যে দেশবাসীর সাথে গর্বিত তার বাবা মা ও স্বজনরা। আমরা খুব আনন্দিত, খুব উল্লাসিত এবং খুব এক্সাইটেড। ওই সংখ্যামুক্ত না এখনো, ও যতক্ষণ যে নামি না আসো এখান থেকে আমরা ততক্ষণ পর্যন্ত টেনশনটা যাবে না। বাবর আলী ছাড়া এভারেস্ট জয়ী অন্য বাংলাদেশিরা হলেন মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন। আরেক বাংলাদেশি খালেদ হোসাইন এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক বিশ্বের আচরণে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ, বাইরের চাপ বাড়ানোর পরিকল্পনা। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট মঙ্গলবার, মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। প্রত্যাবাসন রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলেও আন্তর্জাতিক বিশ্ব উল্টো রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের পরামর্শ দিচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওকাবের প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বিশিষ্টজনেরা বলেছেন, ভূ রাজনৈতিক নানা সমীকরণের হিসেব নিকেশে দিনকে দিন গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি যাই হোক, প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আন্তর্জাতিক চাপ বাড়িয়ে আঞ্চলিক সংগঠনগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মুহাম্মদ নুরুন নবী। 2017 সালে সংকট সৃষ্টির পর একজন রোহিঙ্গাও ফেরেনি রাখাইনে। কাজে আসেনি দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, বহুপাক্ষিক কোনো উদ্যোগও। তবে এই সময়ের কূটনৈতিক তৎপরতাকে একেবারেই খাটো করে দেখার সুযোগ নেই। আঞ্চলিকতায় থেমে থাকেনি, বরং পরশক্তিগুলোর ভূরাজনীতির গুটিতে পরিণত হয়েছে এ সংকট। পাল্লা দিয়ে কমেছে তহবিল সহায়তাও। প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট, ক্যাম্পগুলোতে জঙ্গি তৎপরতা, মানব পাচার, মাদক ব্যবসা, যৌনকর্মীর কাজ, নিরাপত্তা সংকট সহ আঞ্চলিক ঝুঁকি বেড়েই চলছে। যদিও এসব মানুষের দায় শুধু বাংলাদেশের নয়। When they won't have the things what they used to get for last 6 years, if it stops very quickly, the situation is not fully under control of the Janta. That is important. But Janta is the legal authority with whom we are negotiating. We are not only us, they represent their country. নিজ দেশের নাগরিকদের ফেরত না নিলেও রাখাইনে বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ থেমে নেই। শুধু অস্থিরতার দোহাই দিয়ে প্রত্যাবাসন বিলম্ব গ্রহণযোগ্য নয়। ইউক্রেন যুদ্ধ, গাজায় আগ্রাসন সহ নিত্য নতুন ইস্যুতে আলোচনায় পেছনে চলে যাচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গাদেরকে তারা জাতিসত্তা মেনে নেবে না, তাদের নাগরিকত্ব দেবে না এবং তাদেরকে সেখানে থাকতে দেবে না। এটা হলো তাদের সেখানকার সকল মহলের একটা মানসিকতা। Time is probably the best seller in this case, and we need to continue doing what we are doing. We need to increase our efforts, and that's always the case when there is a problem. Till it gets solved, only thing we can do, shout more and engage more. গণতন্ত্র ফিরুক বা সামরিক জান্তাই ক্ষমতায় থাকুক, কেউই প্রত্যাবর্ষণে আন্তরিক ছিল না। এখন বাড়াতে হবে বাইরের চাপ। আন্তর্জাতিক প্রেসার যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং আইসিজে থেকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস থেকে যদি আমাদের পক্ষে, যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে, তাহলে মায়ানমারের উপর আরও যখন প্রেসার পড়বে তখন মায়ানমার রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারবে। ঝিমিয়ে থাকা ইস্যুটির নতুন করে আন্তর্জাতিকীকরণ করার পরামর্শ এলো ওকাবের এই সেমিনার থেকে। How we can ensure the livelihood of these people. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। ভোট গ্রহণ 21 মে। শেষ সময়ের প্রচারণায় নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। এই ধাপে 157 উপজেলার মধ্যে 24টিতে ভোট হবে ইভিএমে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভোটের বেশি বাকি নেই, তাই প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার। কৃষি নির্ভর নরসিংদীর মনোহরদী ও বেলাবতে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন প্রার্থীরা।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। আমি নির্বাচিত হই, তাহলে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নূর মোহাম্মদ হুমায়ুন, তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আনাচে কানাচে উত্তমভাবে ভালোভাবে সাড়া পেয়েছি। সুন্দর সুষ্ঠুভাবে ভোট দেয়, এটাই আশা করি, এটাই প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যে মূল মেসেজ, যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা, সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দ্বিতীয় ধাপে ভোট হবে ভোলা সদর, দৌলত খান ও বুরহানুদ্দিনে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বেছে নেবেন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা সুস্থ নিরপেক্ষ ভোট চাই। দিনেও আমরা দেখেছি, এবারও আমরা চাই সেরকম একটি নির্বাচন। যেহেতু আমি যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমি সোচ্চার হই, সুতরাং আমি শতভাগ আশাবাদী। যেমন আমাদের ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাটগুলি খুব খারাপ অবস্থায় আছে, এগুলি দ্রুত আমরা সংস্কার করার চেষ্টা করব। আমরা আশ্বাস পেলেও আমরা শঙ্কায় আছি, আমরা তাদের আরও জোর প্রশাসনের নিরাপত্তা দাবি করছি। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে। জয়পুরহাটের 5 বিবিতেও নির্বাচনী প্রচার তুঙ্গে। চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী হলেও মূল লড়াই হবে আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের আবু বকর সিদ্দিকের সঙ্গে তারই মেয়ের জামাই টেলিফোন প্রতীকে সুমন চৌধুরীর মধ্যে। না, আমার কোনো বিভ্রান্তি নাই, গণতান্ত্রিক অধিকার, এটা কোনো অসুবিধা নাই। মাঠে অনেকেই ভোট করতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, শ্বশুর থাকতেই পারে, এটি তার অধিকার, এটি আমার অধিকার। আমি এখানে আত্মীয়তার বিষয় দেখি না। তবে শ্বশুর জামাইয়ের মধ্যে মনে করো যাকে আমরা ভালো লাগে, ভালো যোগ্যতা দেখে তাকেই আমরা ভোট দিব। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্তভাবে যেন একটা ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সমর ইসলাম, 21 টেলিভিশন। সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে আব্দুল গাফফার চৌধুরী ছিলেন সব সময় সোচ্চার। তিনি তার লেখনীতে কাউকে ছাড় দেননি বা কাউকে তুষ্ট করার জন্য লেখেননি। আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় তাকে নিয়ে এমন অভিমত প্রকাশ করেন বক্তারা। এ সময় তারা বলেন, গাফফার চৌধুরীর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। অমর একুশের কালজয়ী গানের স্রষ্টা ও প্রথিতযশা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে স্মরণ সভা। শুরুতেই একুশের কালজয়ী সেই গান। এরপর প্রদর্শিত হয় আব্দুল গাফফার চৌধুরী রচিত ইতিহাসভিত্তিক নাটক পলাশী থেকে ধানমন্ডি। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেন শক্তিমান অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। ছিলেন আমেরিকার মধ্যে ক্রিস্টোফার পাওয়ার রাষ্ট্রদূত, আর মুশতাক সে তো আমার বন্ধু, আমার মন্ত্রিসভার মন্ত্রী 1957 থেকে 1975। এরপর কিংবদন্তি আব্দুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। তার লেখার ভেতর দিয়ে, যে উদ্দীপনা দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার যে জায়গাগুলো, সেগুলোকে তিনি এত স্পষ্ট এবং দৃঢ়ভাবে তুলে ধরতেন। তিনি সবসময় আমাদের রাষ্ট্র রাজনীতির অসঙ্গতিগুলোকে খুবই বুদ্ধিদীপ্তভাবে এবং সাহসের সাথে তুলে ধরতেন। 90-এর সময় থেকে আমি দেখি গত শতকের যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে একটা জনমত হচ্ছিল এবং আজকের কাগজে কলামের বিষয়টি তুলে ধরেছিল। উনি আমাদের মধ্যে একজন শ্রদ্ধেয় ব্যক্তি নন, শুধু আমাদের নিকট থেকে নিকটতম আত্মীয়। আমরা তাকে চিরদিন স্মরণ করব। আগামীতে গফফার ভাইয়ের স্মৃতি রক্ষার্থে আপনারা যারা যে উদ্যোগ নেবেন তাদের সাথে আমি থাকব। বক্তারা বলেন, দেশ যখনই দিশা হারিয়েছে বা সাম্প্রদায়িক অপশক্তির করাল গ্রাসের মধ্যে পড়েছে, তখনই তার লেখনী জাতিকে নতুন দিশার সন্ধান দিয়েছে। সৃজনশীলতার কথা, মেধার কথা, তার কালাম লেখক হিসেবে আমি যেটা লিখেছি যে দুই বাংলায় তার মতো জনপ্রিয়
কালামিস্ট আমি একজনও দেখিনি। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, বাংলাদেশকে ভালোবাসা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে বুক মুচিয়ে কথা বলার মতো এমন মানুষ খুব কমই দেখেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আব্দুল গাফফার চৌধুরী তার লেখনীর মাধ্যমে সবসময় মানুষের মনের মণিকোঠায় থাকবেন। মানব কল্যাণবোধ ও দেশপ্রেম জড়িত তার বিভিন্ন লেখা ও কর্মের কারণে সুদূর প্রবাসে বসবাস করা সত্ত্বেও জীবদ্দশায় তিনি জাতির বিবেকে পরিণত হয়েছিলেন, নিজেকে অধিষ্ঠিত করেছিলেন বাংলা জাতির পথ নির্দেশক হিসেবে। আব্দুল গাফফার চৌধুরীর চিন্তা, সৃজন, সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান আসে স্মরণ সভা থেকে। জীবন ও কর্মে তিনি তার জীবন ক্যানভাসকে এতটাই সমৃদ্ধ করেছেন, যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মৃত্যুর পরও উদ্ভাসিত আব্দুল গাফফার চৌধুরী। 52 ভাষা আন্দোলনে প্রভাত ফেরির গান লিখে জ্বলে ওঠা সব্যসাচী সাংবাদিক জীবনভর কলমযুদ্ধ চালিয়েছেন প্রগতিবাদী সমাজ বিনির্মাণে। কিংবদন্তি গাফফার চৌধুরীর দ্বিতীয় প্রয়াণ দিবসে জীবন কর্ম তুলে ধরেছেন অখিল পোদ্দার। 52 থেকে 71 বারংবার আক্রান্ত হয়েছে দেশ। জেল, জুলুম আর নির্যাতন সয়েছে এদেশের কোটি মানুষ। জাতির সে ক্রান্তিকালে কলম ধরেছেন সাহস সঞ্চারী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। যেমনি করে 52 ভাষা আন্দোলনে লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারির মতো কালজয়ী সঙ্গীত। স্বাধীনতার পর 1974 সাল থেকে লন্ডনে বাস করতেন গাফফার চৌধুরী। সেখান থেকেই অসাম্প্রদায়িক বাংলা আর বাঙালির ঐতিহ্য রক্ষায় বারংবার ঝলসে উঠেছে তার কলম। অসাম্প্রদায়িক চেতনা, সেই ব্যাপারে তিনি কখনো আপোষ করেননি। উনি কাউকে ভয় পেতেন না, কিন্তু উনি যেটাকে ঠিক মনে করতেন সেই ব্যাপারে তিনি লিখতেন, তিনি বলতেন। কে কি ভাববে, কে কি বলবে, এটা নিয়ে তিনি কখনো কোনো চিন্তা করেননি। আমার সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল তার মৃত্যুর কত 20 দিন আগে। সেদিন উনি বলেছেন, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমরা নিশ্চিত করো দেশটা যেন পাকিস্তানে পরিণত না হয়, এখানে যেন তালেবান তন্ত্র প্রতিষ্ঠিত না হয়। শস্য সুফলা বাংলা আর বাঙালির মর্যাদা রক্ষার আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য, অবিনশ্বর ও সার্বজনীন। কয়েকদিন আগে লালনের একটি কবিতার 2 লাইন লেখার পরে সঞ্জয় রক্ষিত নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করল। আর যদি গাফফার ভাই থাকতেন, উনি নিশ্চয়ই সারা বিশ্বব্যাপী এর প্রতিবাদে জনমত গঠন করতে পারতেন যে এইসব ধর্মান্ধদের নিশ্চিহ্ন করতে হবে, যার জন্য আজকে তার অভাব গভীরভাবে তার অভাবটি অনুভব করছে। জীবনের শেষ দিনগুলিতে ছোট মেয়ে বিনিতা ছিলেন পিতার ছায়া সঙ্গী। সেই বিনিতাও অসুস্থ বাবাকে রেখে হঠাৎ পাড়ি জমান পরপারে। কন্যা হারানোর শোক ক্রমশ কাবু করে ফেলে কিংবদন্তি আব্দুল গাফফারকে। 2022 সালের 19শে মে সুন্দরে পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দূর আকাশের তারায় লীন হয়ে যান তিনি। গাফফার চৌধুরী নেই, কিন্তু তার কর্ম অনন্তকালের সাক্ষ্য হয়ে রইবে বহু দিন, বহু বছর। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জলবায়ু পরিবর্তনে বাড়ছে বজ্রপাত, সতর্ক থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্র স্থাপনের পরামর্শ। দেখছেন রাত 11টার একুশে সংবাদ। স্মরণকালের দীর্ঘ তাপদাহের পর মে মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিললেও বজ্রপাতের আতঙ্কে মানুষ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে এই বজ্রপাত। সতর্ক থাকার পাশাপাশি লাইটনিং শেল্টার স্থাপনের তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। এবছর এপ্রিল জুড়ে ছিল দেশের ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ। স্বস্তির জন্য যখন প্রয়োজন ঝড় বৃষ্টি, তখন আতঙ্ক হয়ে আসে বজ্রঝড়।
মে মাসে প্রায় প্রতিদিনই বজ্রপাতে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। মাত্র 18 দিনে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। জাতিসংঘের জরিপ বলছে, বজ্রপাতে প্রতি বছর বাংলাদেশে প্রায় 300 মানুষের মৃত্যু হয়, যা বিশ্বের মোট মৃত্যুর 1/4। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রঝড়ের কারণ বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা বেড়ে যাওয়া। এখনকার যে বৃষ্টিপাত হয় তো সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় থাকে এবং বজ্রপাত হয়ে থাকে। যে বজ্রপাতগুলো থেকে আমাদের প্রতি বছর অনেক লাইফ ধ্বংস হয়ে যায়, অনেক হিউম্যান যে লাইফ আছে সেগুলো ধ্বংস, এবং আমাদের কিছু পশু পাখি এবং এগুলো ধ্বংস হয়ে যায়, মারা যায়। সমীক্ষায় দেখা গেছে 70% মাঠে কর্মরত কৃষক, 14% পথচারী, 13% জলাশয়ে মাছ শিকার অথবা গোসল করার সময়, 3% ঘরে থাকা অবস্থায় মারা যান। গ্রামেই হতাহতের সংখ্যা বেশি। বজ্র মেঘ দেখার পর তাতে যদি লাইটনিং বা বিজলি চমকানো সে দেখতে পায়, তখন সে যাতে 1, 2, 3 এইরকম 30 পর্যন্ত গণনা করতে থাকে। গণনা করার মধ্যে যদি সে বজ্রপাতের শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টি তার দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তাকে ইমিডিয়েটলি ঘরে অবস্থান করতে হবে, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। আর যদি 30 সেকেন্ডের পর শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টা তার থেকে দূরে সরে যাচ্ছে, তখন সে কিছুটা সামনে নামতে পারবে বা তার জন্য নামা নিরাপদ। বজ্রের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ঘরের দরজা জানালা বন্ধ করে থাকি, আসলে চারিদিকে দরজা জানালা খোলা রাখতে হবে, কারণ যদি খোলা না রাখা হয় তাহলে ঘরের উপরের ছাদ অথবা টিন উপরে চলে যেতে পারে। সচেতনতার পাশাপাশি হাওর অঞ্চল ও বিস্তীর্ণ কৃষিভূমিতে আশ্রয়কেন্দ্র স্থাপনের তাগিদ আবহাওয়াবিদদের। তো যে বজ্রঝড় তৈরি হবে সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইন্টারন্যাশনাল ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার কনফারেন্স আয়োজন করেছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে আগামী 22 মে হবে এই কনফারেন্স। রাজধানীতে সংবাদ সম্মেলনে ট্রাস্টের কর্মকর্তারা জানান, 90 বছর ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে কুমুদিনী ট্রাস্ট। কনফারেন্সে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিশেষজ্ঞরা ক্যান্সার চিকিৎসা ও প্যালিয়েটিভ কেয়ার সহ নানা বিষয়ে আলোকপাত করবেন। নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করবেন দেশি বিদেশি হেলথ কেয়ার প্রফেশনাল, গবেষক ও নীতি নির্ধারকরা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মোটরস নিটল মোটরসকে সাথে নিয়ে বাংলাদেশে চালু করেছে পিকআপ সেগমেন্টের সর্বশেষ সংস্করণ টাটা যোদ্ধা গাড়ি। রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে স্মার্ট ও হাই স্পিড পিকআপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিলেন নিটল নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ, টাটা মোটরসের রিজিওনাল ম্যানেজার রাজীব জয়সওয়াল। কর্মকর্তারা জানান, 1.5 টন পেলোডের টাটা যোদ্ধা কৃষিপণ্য, পোলট্রি, মাছ এবং দুগ্ধজাত পণ্য সহ অনেক ধরনের ব্যবসার উপযুক্ত গাড়ি। 85 হর্স পাওয়ারের এই গাড়িটি এসইউভি গিয়ার লিভার সম্বলিত এবং তেল সাশ্রয়ী। চট্টগ্রাম অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। চট্টগ্রামের একটি কনভেনশন হলে প্রীতি সম্মিলনে 2024 সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবিবুর রহমান, আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল, ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তৌহিদ হোসেন, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড আরএমজি ডিভিশনের প্রধান আবু রুশদ ইফতেখারুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইসলামী ব্যাংকের সাথে 1-1 গোলে ড্র করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। লিগ পর্বের প্রথম ম্যাচে 5-1 গোলের বিশাল জয় পায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই ম্যাচেও দুর্দান্ত খেলেছে তারা। প্রথমার্ধের শুরুতেই পেয়ে যায় গোলের দেখা। এই লিড ধরে রাখে ম্যাচ শেষ হওয়ার 10 মিনিট আগ পর্যন্ত। শেষ দিকে এসে ম্যাচে ফেরে ইসলামী ব্যাংক। বাকি সময়ে গোল দিতে পারেনি কোনো দল। এ সময় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কাল থেকে শুরু জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ৪২তম আসর। সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্তারা জানান, এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১২ জন খেলোয়াড়। ১১ দিনব্যাপী টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গতবারের জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার নওশিন আঞ্জুম এবং দেশের ২ আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমিন সুলতানা শিরিন সরাসরি অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতা থেকে শীর্ষ ৫ জন অংশ নেবেন মহিলা দাবা অলিম্পিয়াডে। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ থেকে ট্রাফিক বক্সে আগুন, ১৫ পুলিশ আহত। ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ, কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে গোয়েন্দারা। মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর, পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ার নির্দেশ। মেট্রো রেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত অযৌক্তিক বললেন ওবায়দুল কাদের, পরিবহন সেবার সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন শেখ হাসিনা, বললেন আওয়ামী লীগ নেতারা, দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল।